দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের স্কুলে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। অনেক প্রাথমিক বিদ্যালয়েই বন্ধ আছে পাঠদান। হামলার দায়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান শিক্ষক নেতারা। বার্ষিক পরীক্ষা বর্জনেরও হুমকি দিয়েছেন তারা। দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। এসব বিষয়ে বহুবার আলোচনা হলেও সমাধান হয়নি জানিয়ে শিক্ষকরা বলছেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। স্নাতক দ্বিতীয় বিভাগ সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে যেখানে সমযোগ্যতায় দশম গ্রেড, আমরা সেই দশম গ্রেড চাচ্ছি। সরকারকে প্রশাসনকে জানিয়েছি, আমরা বহুবার এসেছি, কিন্তু আমাদের কোনো দাবি, আমাদের টেবিল টক হয়েছে, অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। নিজে সন্তুষ্ট থাকি তাহলে আমার শ্রেণী পাঠদানের ক্ষেত্রে আমি আমার শিক্ষার্থীদেরকে জাতি গড়ার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আর আমাদের দাবি আমরা মনে করি যৌক্তিক, কারণ নার্স যারা তারা যদি দশম গ্রেড পায়, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা যদি লাভ করেন, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? শিক্ষক নেতাদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক। শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কেন হামলা চালালো সে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। তবে কিছুদিন আগে ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করলেও এখন কেন দশম গ্রেড চাওয়া হচ্ছে, এই প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেননি তারা। বিভিন্নভাবে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় বঞ্চিত এবং সেই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা এই আন্দোলন কর্মসূচিতে এসেছি। আমরা যে আন্দোলন করছি এটা কখনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা এই আন্দোলনটা করছি শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক ৩,৮৪,০০০ আর শিক্ষার্থী ১ কোটির মতো। আর ৩ সপ্তাহ পরেই তাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা ও কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমার সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিবেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন হোসেন, দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। সেখানে সর্বশেষ পরিস্থিতি কি, তারা কি বলছেন এবং এই সময়ে এই আন্দোলনের প্রেক্ষিতে তারা কি বলছেন যৌক্তিকতার বিষয়ে? দ্বিতীয় দিনের মতো তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের, সেটি এখনো চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা শুয়ে বসে দাঁড়িয়ে কেন্দ্রীয় শহীদ মিনার যে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিভিন্ন উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে যে সমস্ত শিক্ষক নেতা রয়েছেন তারা সেখানে বক্তব্য বিবৃতি দিয়েছেন। কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে ৩টা সাড়ে ৩টার দিকে তারা মুখে কালো কাপড় বেঁধে ৩০ মিনিট নিশ্চুপ থাকবেন, এরকম একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এর বাইরে সকালে এখানকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যে কেন্দ্রীয় কমিটি, তার সভাপতি, সাধারণ সম্পাদক, তারা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। কারণ গতকালকে পুলিশি হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। আর এই আন্দোলনকে খুলনায় অযৌক্তিক বলার কারণে তারা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। সকাল থেকে তারা এখানে শুয়ে বসে দাঁড়িয়ে অবস্থান করেছেন। আমরা বেশ কিছু প্রশ্ন তাদের কাছে করেছিলাম যে আপনি জেনে বুঝে এই পেশায় এসেছেন, অর্থাৎ এই গ্রেডেই আপনি জয়েন করেছেন, তাহলে এখন আন্দোলন কেন? তার যৌক্তিক কোনো উত্তর শিক্ষকরা দিতে পারেননি। পাশাপাশি সরকারি চাকরিরত অবস্থায় সরকারের বিরুদ্ধে গিয়ে তারা আন্দোলন করতে পারে কিনা, বা সরকারি চাকরির যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধি অনুযায়ী তারা কর্মস্থলে অনুপস্থিত থেকে এখানে এসে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা তারা পালন করতে পারেন কিনা। এর মধ্যে কেউ কেউ শিক্ষক বলেছেন তারা ছুটিতে রয়েছেন। তাহলে জিজ্ঞেস প্রশ্ন ছিল যে ছুটিতে থাকলে তাহলে অবস্থান কর্মসূচি হয় কিভাবে? এই প্রশ্নের উত্তরও তারা যৌক্তিকভাবে দিতে পারেননি। আপনি জানেন যে প্রায় ৬৫,০০০ দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এতে ১ কোটির বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে, যাদের ডিসেম্বরের তৃতীয় অর্থাৎ আর মাত্র ৩ সপ্তাহ পরে তাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল যে এক্সাম সেটি হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে সেটি তারা পুষিয়ে কিভাবে নেবেন সে প্রশ্নেরও যৌক্তিক কোনো উত্তর তারা দিতে পারেননি। প্রশ্ন ছিল কিছুদিন আগে তারা ১১তম গ্রেড দাবি করছেন, তাহলে এখন সেই দাবি থেকে সরে এসে কেন দশম গ্রেড দাবি করেছেন? তারা বলেছেন যে সম্প্রতি প্রধান শিক্ষক যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক তাদেরকে দশম গ্রেড দিয়েছে সরকার, তারই ধারাবাহিকতায় প্রধান শিক্ষকের সঙ্গে সঙ্গে তারাও দশম গ্রেড সহ
3টি দফা দাবি জানিয়েছেন এবং সেটি যতদিন না পূরণ হবে ততদিন তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তাদের অবস্থান যে কর্মসূচি সেটিও পালন করবেন। ধন্যবাদ আলামিন আপনার তথ্যের জন্য। আপনি আমাদের সাথেই থাকবেন। এবার কুমিল্লা থেকে আমাদের জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার প্রাথমিক বিদ্যালয়গুলো তো অনেকগুলো খোলা রয়েছে, কিন্তু সেখানে পাঠদান হচ্ছে কিনা, শিক্ষকরা কি পরিপূর্ণভাবে কর্মবিরতিতে আছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন আপনার। আমি আসলে কিছুক্ষণ আগেও কুমিল্লা শহরের 5টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি। আমি সেখানে গিয়ে যেটি দেখেছি, সেখানে মাঠে এবং ক্লাসে শিক্ষার্থীরা রয়েছেন, কিন্তু শিক্ষকরা কেউ কেউ কর্মবিরতি পালন করছেন এবং কেউ কেউ বলছেন যে তারা আসলে ক্লাস নিচ্ছেন, কিন্তু সেটি কর্মবিরতির মধ্যে। বিষয়টি নিয়ে একটু তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। তবে তারা যেটি জানিয়েছেন যে তাদের বেতনের কাঠামো 10ম গ্রেডের যে দাবি সেটির পক্ষেই তারা অবস্থান করছেন এবং জাতীয়ভাবে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা দেশে কর্মবিরতি পালন করবেন, সে অনুযায়ী তারা এই সিদ্ধান্তে আছেন। এছাড়াও তাদের আরও 2টি দাবি রয়েছে। সেই 2টি দাবি হচ্ছে যে চাকরির 10ম এবং 16 বছরের উচ্চতর গ্রেড নিয়ে যে ধোঁয়াশা রয়েছে সেটি পরিষ্কার করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির যে দাবি, এই 3টি দাবিতে মূলত তারা আন্দোলন করছেন। আর কুমিল্লাতে 2160টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে 12,000-এরও বেশি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক চাকরি করেন। তো সেই শিক্ষকরা যদি এই মুহূর্তে আসলে কর্মবিরতি পালন করেন, তাহলে কিন্তু সামনের ডিসেম্বরে যে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষায় কিন্তু একটি প্রভাব পড়বে বলে আমাদেরকে অভিভাবকরা বলেছেন। তারা বলেছেন যেটি যে আসলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে পড়াশোনার মান, সেটি কিন্তু নির্ভর করে সম্পূর্ণ শিক্ষকদের উপর। অর্থাৎ এই সময় যদি তারা এসে পরীক্ষার ঠিক সামনে কর্মবিরতি পালন করেন, তাহলে কিন্তু এর প্রভাবটি শিক্ষার্থীদের উপর পড়বে এবং তাদের যে মান উন্নয়ন সেটি ঠিক মতো হবে কিনা তা নিয়ে কিন্তু একটি প্রভাব থেকে যাবে। তবে সেই ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা বলছেন যে সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে এই কর্মবিরতি পালন করার কোনো প্রয়োজন পড়ে না। তারা নির্ধারিত সময়ে ক্লাসে ফিরে যাবেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপর যে প্রভাব সেটি কিন্তু থাকবে না। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে 2160টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কোথাও কোথাও কর্মবিরতি চলছে, কোথাও কোথাও শিক্ষকরা বলছেন যে কর্মবিরতি চলছে, কিন্তু আসলে আমরা দেখেছি যে কেউ কেউ ক্লাসও নিচ্ছেন। তবে এই বিষয়টি আসলে এখনো পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে পরিষ্কার যে তারা তাদের যে দাবি সেটিতে অটল এবং গতকাল যে শিক্ষকদের উপর হামলা হয়েছে সেটিরও তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ খবর। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ঢাকা ও কুমিল্লা থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা। এ বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী 13 নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্রুত শেষ করতে এই উদ্যোগ ইসির। সংলাপে নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিয়েছে ইসি। তফসিলের আগে সময় কম থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার আলাদা সংলাপ হবে না। প্রতিটি সংলাপে সমমনা দলগুলোর নেতাদের একসঙ্গে ডাকার নীতিগত সিদ্ধান্ত কমিশনের। তফসিল ঘোষণার আগে সংলাপ সফলভাবে শেষ করাকে বড় ধরনের কাজ বলে মনে করছেন কর্মকর্তারা। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেরিতে হওয়ায় সংলাপ দেরি বলছে ইসি। এদিকে চলতি সপ্তাহে 13 নভেম্বরের আগে নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত করবে কমিশন। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। অধ্যাপক নুরি আলম সিদ্দিকী, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে স্বাগত জানাচ্ছি। সঙ্গত কারণে শুরুতেই আপনাকে যে কোশ্চেনটি করতে চাচ্ছি যে বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা, তাদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? আরেকটু যদি যোগ করি যে এই সময়ে তাদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে আপনি জানেন যে এখন নভেম্বর মাস, আগামী মাসের শুরুর দিকে বা এই মাসের শেষের দিক থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে বিভিন্ন স্কুলে, এবং এটা এই সময়ে যে শিক্ষক হিসেবে ওনারা যে আন্দোলন করতেছে এটা কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হলো যে এই পরিস্থিতিতে একজন শিক্ষক কখনোই শিক্ষক সুলভ আচরণ এটা হতে পারে না যে উনি যখন চাকরিতে যোগদান করেন তখন উনি কিন্তু জেনে বুঝে আসছেন যে আমার চাকরির কোনখানে আমি পদোন্নতি কবে পাবো, আমার চাকরির অবস্থা কিভাবে থাকবে, এবং সমস্ত টার্মস এন্ড রেফারেন্স যেটা আছে উনি কিন্তু জেনে শুনে সেখানে করছেন। এই যে এই আন্দোলনটা এটা একদম সুস্পষ্ট চাকরিবিধির লঙ্ঘন। আমি যদি বলি এতে কোনো ব্যত্যয় নেই। এখন দেখেন যে প্রধান শিক্ষকরা কয়েকদিন আগে আন্দোলন করে গিয়েছেন এবং তারা ওনাদের দাবি দাবা নবম গ্রেডে নিয়ে আসছেন, এবং সেটা অনেক দিন ধরে চলতেছিল, আমি সেটা জানি।
কিন্তু হুট করে এই শিক্ষকদের একটা দাবি আমরা শুনেছি যে তারা 11তম গ্রেডে আসতেছে। তো সেটা 11তম গ্রেডে যদি থাকতে হয়, সেটার জন্য সরকারের সাথে আলোচনা করতে পারে, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু হঠাৎ করে সেটা 11তম থেকে নেমে এসে আবার এখন 10ম গ্রেডে চাচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে কি, আপনি এই যে প্রতিবেদনের মধ্যে আমি যেটা শুনছিলাম সেটা হলো যে কিছু শিক্ষক ক্লাসে যাচ্ছেন, কিছু শিক্ষক ক্লাসে যায় না। অর্থাৎ যারা ক্লাসে যাচ্ছেন ওনারা কিন্তু সত্যি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ওনারা ওনাদের চাকরি বিধিগুলো জানে। আমি এইটা যদি বলি যে সরকার আসলে এই মুহূর্তে সত্যি সত্যি কঠোর হওয়া দরকার। কারণ এইরকম এই যে আপনার সামনে ইলেকশন, জাতীয় নির্বাচন এবং আপনার এই যে বার্ষিক পরীক্ষা, এই সময় যদি তারা এই আন্দোলনগুলো করে, আপনি নিশ্চিত মাথায় রাখবেন যে এখানে ডেফিনেটলি অন্য কোনো কিছু ইস্যু ওনাদের মধ্যে আছে, এবং এটা এক ধরনের এই হেফাজত ব্যবস্থা সৃষ্টি করা ছাড়া এছাড়া আর কোনো রকম ব্যর্থ হবে না। আমি মনে করি যে একজন চাকরিকালীন থাকা অবস্থায় উনি কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন? উনি তো সরকারি স্কুলেরই শিক্ষক। এটা যদি এরকম হতো যে কিন্ডার গার্ডেন আসছে, বেসরকারি স্কুলগুলো আসছে, তাদের দাবি দেবে, সেটা হয়তো মানা যেত। কিন্তু আপনি কিভাবে সরকারের চাকরিতে থেকে আপনি কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন? এটা তো কোনোভাবে কাম্য না। ডেফিনেটলি একটা সময় আসবে। এখন ধরেন আপনি আপনি প্রথম কথা হলো যে আমরা যখন শিক্ষক, আমাদের প্রথম কাজ হবে আমাদের শিক্ষার্থীর সর্বোচ্চ যে এই মঙ্গলটা আসলে সেটা কামনা। তো সেটা কামনা করতে যে আপনি যখন ফাইনাল পরীক্ষা, আপনি কি এই বুঝে বুঝছেন যে হ্যাঁ, আমি যদি পরীক্ষা না নিই তাহলে সরকার একটা বেকায়দায় পড়ে যাবে, তারপরে সরকার আমার দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হবে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না অনেকটা, যে আপনি এক ধরনের প্রেশারের মুখে রেখে এই কাজটা করছেন। দেখেন, এই পরীক্ষাটা এখন যদি পিছায় তাহলে এটা আমাদের জাতীয় নির্বাচনে এক ধরনের প্রভাব ফেলবে, এবং সেক্ষেত্রে আরো অনেক কিছু ঘটবে। তাহলে এই যে এই পরিস্থিতিগুলো তৈরি করার জন্য কিন্তু একটা গোষ্ঠী এর পেছনে লেগে আছে, এবং তাহলে আমরা কি এটা দেখেছি। আপনি মনে করছেন যে এই আন্দোলনের পিছে কারো ইন্ধন থাকতে পারে? আমি আমি একদম মোটামুটি একদম অনেক ধরনের বোঝা যাচ্ছে যে এই যে আপনি দেখছেন যে কুমিল্লা থেকে আমাদের যে প্রতিবেদক কথা বলছিলেন, ওইখানে কিন্তু বলেছে যে কিছু শিক্ষক ক্লাসে গেছে, আবার কিছু যায় না। তার মানে এটা যদি সর্বসম্মতিক্রমে আন্দোলনটা হতো তাহলে সারা বাংলাদেশে একই যোগে একইভাবে চলতো। এটা কিন্তু সেটা হয় নাই। তার মানে কোন একটা পার্টিকুলার গোষ্ঠী এখানে কিছু মানুষজন জড়ো করছেন। আপনি এখানে আপনার যেহেতু সাংবাদিক, আপনার অনুসন্ধানে একটা প্রতিবেদন তৈরি করেন বা একটা একটা সাংবাদিকতা ওইখানে রিপোর্ট করেন, দেখবেন যে এখানে আপনি খুঁজে পাবেন যে কেউ না কেউ এখানে টাকা দিচ্ছে, কেউ রসদ যোগাচ্ছে, এবং এটাকে যেন টেনে নেওয়া যায় সেই কাজগুলো হচ্ছে। দেখেন, আমরা গত 5 বছর পর থেকে সারা বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে। আপনি সরকারকে এক মুহূর্ত সময় দিচ্ছেন না কাজগুলো ঠিক মতো করার জন্য, এবং সেই ঘটনাটা এখানেও ঘটছে। তবে এই প্রাথমিক শিক্ষকদের এই জায়গাটা সেন্সিটিভ। দেখেন, এখানে এক ধরনের ঘটনা ঘটবে, আমি আপনাদেরকে বলে আমি হান্স করছি। সেটা কিরকম? সেটা হলো যে যেহেতু তারা শিক্ষক, স্বাভাবিকভাবে এই আন্দোলনটা তারা করতে চাচ্ছে, সরকার এটার উপরে এগেনস্টে যাবে। গেলে যেটা হয় কি, যে দিন শেষে আলটিমেটলি এটা এমন হবে যে এই যে এই মানে বলবে যে এক ধরনের সহানুভূতি তারা কামাবে। এখন সারা বাংলাদেশ আমি গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আজকে সকালে যে সব শিক্ষকদের ক্লাসরুম বর্জন যেমন আপনার কাম্য না, আবার এট দ্য সেম টাইম শিক্ষকদের উপর লাঠি চার্জ করা বা ওনাদের উপরে আপনার চড়াও হওয়া, সেটাও ভালো কাম্য না। তার মানে এই যে দুই পক্ষের মানুষও কিন্তু এখন আছে। তাহলে আমরা যদি এটাকে ধরে নিই এইভাবে যে এই আন্দোলনটা শিক্ষক যদি অবশ্যই করে, সেটা আরো পরে করে, কারণ ইলেকশনটা এই আপনার জাতীয় প্রথম কথা হলো যে তাদের বার্ষিক পরীক্ষা শেষ হোক, তারপরে তাদের যে আন্দোলনটা এটা আদৌ যুক্তিকতা কিনা। কারণ তারা জেনে বুঝে আসছে যে তারা এই যে আপনার 12তম গ্রেডে থাকবে। এখন সেটা তারা দাবি করতে পারে, ঠিক আছে 11তম, কিন্তু সেটা তো আপনার রাষ্ট্রের পরিস্থিতি বুঝবো না। আমরা তো এই রাষ্ট্রেরই নাগরিক। আমরা রাষ্ট্রের দিকে যদি নিজেরাই অন না করি তাহলে কিভাবে এই জিনিসগুলো চলবে? এই দাবিটা আসলে খুব বেশি যৌক্তিক দাবি বলে মনে করি না, এবং আমার মনে হয় সরকারকে এখানে হাত ঢেলে যেতে হবে, কারণ এছাড়া কোনো গত্যন্তর নাই। কারণ এটা যদি যৌক্তিক দাবি হতো তাহলে সরকার সবাই আমরা বুঝি যে কোনখানে কি করতে হবে না করতে হবে। কিন্তু জি, ইনফ্যাক্ট অধ্যাপক নুরুল এই আলম দাবি সিদ্দিকী, আপনাকে আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার থেকে, যে আন্দোলন করে শিক্ষকরা তাদের সরকারি চাকরি নীতিমালা ভঙ্গ করেছেন বলে আপনিও মনে করছেন, তো সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এ প্রেক্ষিতে? দেখেন, প্রথম কথা হলো যে এই যে যেই শিক্ষকরা এখানে এখানে আপনি দেখেন কিছু শিক্ষক বলছে তারা ছুটিতে আছেন। তাহলে এতজন শিক্ষক একসাথে ছুটিতে থেকে তারা কিভাবে শহীদ মিনারে আসে? এই চাকরিবিধির যে লঙ্ঘন, এগুলাকে যদি স্পষ্টভাবে এদেরকে অন্তত শোকজ যদি না করা হয়, তাহলে কিন্তু এরা কখনো থামবে না। আমার প্রশ্ন হলো যে চাকরিতে থেকে আপনি কখনো এই কাজ করতে পারেন না। এই এই জায়গাগুলোতে সরকারকে স্পষ্ট একটা পদক্ষেপ নিতে হবে। কারণ ভবিষ্যতে আপনি যৌক্তিক দাবিতে তার অনেকগুলো নিয়ম আছে, আপনার স্তর আছে। সেই স্তরগুলো কি, যে আপনার যদি মনে হয় পছন্দ যদি না হয়, তাহলে আপনি প্রথমে ঢুকছেন যে আমি এই চাকরি করতে না পারি, আপনি তো চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ বহু বেকার ইউনিভার্সিটি থেকে পাশ করে শত শত ছেলেপেলেরা আছে। প্রথম প্রশ্ন যে না, ওনাদের ওটা দরকার নেই। আপনি যেহেতু চাকরিতে আসছেন, আপনি নিয়ম মেনে কাজটা করবেন। আপনি সরকারের থেকে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, এটা কোনোভাবেই কাম্য না। অতএব এই ক্ষেত্রে যেটা করা উচিত সরকার হবে, তাদেরকে অন্তত যে শিক্ষকরা আসছেন, যারা আসছেন, তাদের একদম স্পষ্ট একটা ডিটেল তালিকা তৈরি করা, করে ওনাদের বিরুদ্ধে আমাদেরকে অন্তত একটা শোকজ নোটিশ পাঠানো যে আপনি চাকরি থেকে কেন এই কাজটা করছেন। আপনি যখন চাকরিতে জয়েন করেছেন তখন আপনি কিন্তু জেনেছেন যে আপনার টার্মস অফ রেফারেন্স গুলো কি। আপনি হঠাৎ করে একজন নার্স পেয়েছে বলে আমি পেয়ে যাব, আমাকে এই দাবি দিতে হবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আর আপনি কোন সময় কাজটা করছেন? যে মুহূর্তে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সেই সময়
আবার এট দ্য সেম টাইম আরেকটা সময় হলো কি, এখন হচ্ছে যে আপনি জাতীয় ইলেকশনটাকে সামনে রেখে এখানে নানান ধরনের ট্যাক্স কাজ করতেছে। তা আমার বিশ্বাস হলো যে সরকার এই ব্যাপারগুলো স্ট্রংলি হ্যান্ডেল করবেন, এবং এটা খুব মানে শিক্ষকরা যদি ওনারা সত্যি সত্যি ওনারা ওনাদের জবে থাকতে চান, চাকরি করতে চান, তাহলে ওনাদের সরকারের নিয়মগুলো চাকরিবিধি মেনে ওনাদেরকে চাকরি করতে হবে। এটা হলো আমার একদম সুস্পষ্ট কথা আর কি। আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় ওনারা এই জিনিসগুলা বিবেচনায় নেবেন। থ্যাংক ইউ। জি, একদমই পরিষ্কার আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে অধ্যাপক নুরুল আলম সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। দেশে গত 16 বছর সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি। এ কারণেই মানুষের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। বলেন, দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহ নিয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা থেকে ঢাকায় ভোটার এলাকায় স্থানান্তর করেছেন। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য জানান। সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকায় স্থানান্তরের শেষ সময় সোমবার। এর আগের দিন এই উদ্যোগ নিল উপদেষ্টা। সংসদ নির্বাচনে যে কোনো এলাকায় ভোটার হয়ে নির্বাচন করার সুযোগ রয়েছে, তবে ভোট দিতে পারবেন বর্তমান ঠিকানায়। এক্ষেত্রে উপদেষ্টাকে ঢাকায় ভোটার এলাকায় স্থানান্তর করলে এই নির্বাচনী এলাকায় ভোট দিতে হবে। ঢাকা 10 আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকি সমন্বয়ক। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে অনিয়ম ও অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পদের পূর্ণ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, সম্পদের হিসাব না দিলে দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাত সংক্রান্ত বেশ কয়েকটি অনুসন্ধানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় দুদক। পনেরো জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বেশ কয়েক জেলার প্রশাসকদের বদলি করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। এর মধ্যে বাগেরহাট জেলার ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালী জেলায়, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জে, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে বদলি করা হয়েছে। এছাড়া বরগুনা থেকে মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে পরীক্ষার্থীরা লং মার্চ টু পিএসসি কর্মসূচি পালন করছে। পরীক্ষার্থীরা পিএসসি স্বৈরাচারী আচরণ ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদও জানান। তবে পিএসসির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানিয়েছেন, 27 নভেম্বর যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পেছানোর সুযোগ নেই। এর আগে বেলা 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে তারা মিছিল নিয়ে জড়ো হন। পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএস পরীক্ষাগুলোতে পর্যাপ্ত সময় দেয়া হলেও এবার সময় খুব কম। ন্যূনতম যথাযথ সময় না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। পরে পরীক্ষার্থীরা পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলার দাবি জানান। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন পরীক্ষার্থীরা। এদিকে কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। দ্রুত সরে যাওয়ার অনুরোধও জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি ইমামুল হক। আপনারা এই কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের গেটে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
গেট ব্লক করবেন, এ ধরনের কোনো কাজ করবেন না। এখানে মাইকে বা কোনোভাবে স্লোগান দিবেন না। আপনাদের যদি কোনো কিছু বলার বা থাকে আপনারা স্মারকলিপির মাধ্যমে জমা দেন। রাজধানীর আঙ্গনগাঁওয়ে 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় সহ আর কয়েকটি দাবিতে লং মার্চ টু পিএসসি কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে পিএসসির সামনে তারা অবস্থান করছেন কিনা আন্দোলনকারীরা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং তাদের দাবিগুলো আসলে কি কি, যৌক্তিক পরীক্ষার সময় সহ আর যে দাবিগুলো আছে সেগুলো কি কি, একটু বিস্তারিত জানাবেন। তাদের একটি দাবি যে যৌক্তিক সময় দরকার, কেননা তাদের অভিযোগ যেটা বলা হচ্ছে যে মাত্র 2 মাসের মধ্যবর্তী সময় রাখা হয়েছে 47তম বিসিএস এর জন্য। প্রিলি পরীক্ষার পরে তাদের যে রিটেন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যবর্তী যে সময় 2 মাস, তারা আসলে চাচ্ছে যে সেটাকে একটা যৌক্তিক দাবি, যৌক্তিক সময় দেওয়া হোক, যেটা 6 মাস তাদের দাবি। কেননা তারা বলছেন যে এর আগের পরীক্ষা মানে 46তম, 45তম, 40তম সবাইকেই মধ্যবর্তী করে 6 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তবে তাদের জন্য কেন নয়। তারা বলছেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়তো প্রযোজ্য বা তাদের জন্য প্রয়োজনীয় 2 মাস, কিন্তু একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী তার জন্য 2 মাস আসলে কম সময় হয়ে যায়। সেটি আসলে তারা পিএসসি চেয়ারম্যানের কাছে আবেদন নিয়ে আসছে যে এটি যেন পুনর্বিবেচনা করা হয়, এবং যদি স্বেচ্ছায় তারা এটি পুনর্বিবেচনা না করে তবে তারা কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। এবং কর্মসূচি হিসেবে কিন্তু আজকে লং মার্চ টু এই যে পিএসসি মানে কর্ম কমিশন এর ভবনের সামনে তারা এসেছে এবং সেই কমিশন ভবনের সামনে বেলা 11টা থেকে তারা অবস্থান করছেন এবং এক পর্যায়ে তারা অবরোধের ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে তারা এখানে অবরোধ কর্মসূচি করবেন। এবং কর্ম কমিশনের যে 2টি প্রধান ফটক মানে 2 গেটের সামনেই তারা অবরোধ কর্মসূচি পালন করে, গেট আটকিয়ে। এক পর্যায়ে পুলিশ সেখানে আসেন এবং তাদেরকে সময় বেঁধে দেন, যেহেতু এটি একটি কেপিআইভুক্ত এলাকা এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, এখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং তারা স্লোগান দিয়ে যেন এখানে কোনো ধরনের জনসমাগম তৈরি না করে সেরকম আলটিমেটাম দেয় এবং আলটিমেটাম আধা ঘন্টার মধ্যে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলে। তারা সেখান থেকে সরে না গেলে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ঘোষণা দিয়ে লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু পিএসসির সামনে আর শিক্ষার্থীদের অবস্থান নেই, পুলিশের জলকামান এবং লাঠিচার্জ। আনোয়ার সাদাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার থেকে সর্বশেষ তথ্যের জন্য আসবো। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন পিএসসির সামনে থেকে। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে কেজি প্রতি 25 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মোকামের দাম বাড়ার কারণে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে সরকারি হিসেবে চলতি অর্থ বছরে পেঁয়াজ আমদানি কমেছে 95%। গেল সপ্তাহে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 65 থেকে 75 টাকা, কিন্তু সপ্তাহ ঘুরতেই এখন বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। পাইকারিতে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিক্রেতারা বলছেন দেশীয় কৃষকদের লাভ বিবেচনা করে এবার সরকার পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করেছিল, তাই বাজারে কোনো আমদানির পেঁয়াজ নেই। এখন মৌসুমের শেষ দিকে এসে মোকামগুলোতে হুট করে দাম বাড়ছে। সেখানে কত পেঁয়াজ কৃষকেরা মজুত রেখেছেন সেই হিসেব করে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি বিক্রেতাদের। 70 টাকা পেঁয়াজটা বেচছি তাদের পড়তে হয়, 100 টাকা বেচলে পড়তে হবে না কেন? 110টা 20টা যাবো কেন আমরা? এই চিন্তাগুলো ওখানে ওদেরকে মাথায় ঢুকে দেবে। ওই মালটাই তো, এমন তো না কোনো যে নতুন একটা মাল বেশি দাম আমরা কিনছি আমার বেশি দাম। পেঁয়াজের সরবরাহ কম হওয়াতে পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে, কারণ আমাদের দেশি পেঁয়াজ প্রায় যেটা হালি পেঁয়াজ সেটা লাস্ট পর্যায়ে যদি সরকার চিন্তা ভাবনা করে যে আইপিও দিলে ইনপুট করলে মানে দামটা কমে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 102 টন সহ মোট পেঁয়াজ আমদানি হয়েছে 13,000 টন, যা গেল বছরের একই সময়ে আমদানির মাত্র 5%। তবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এখন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পেঁয়াজ আমদানির জন্য অনেকেই আবেদন করতেছে এবং অনেকের আমদানি অনুমতিপত্র দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও কিছু পেঁয়াজ দেশে আমদানি হবে, সেই ক্ষেত্রে হয়তো পেঁয়াজের দাম আগের চেয়ে একটু স্থিতিশীল চলে আসবে আশা করি। দেশে বেশি পেঁয়াজ আমদানি হয় ভারত থেকে, এছাড়া মিয়ানমার, চীন, তুরস্ক থেকেও আসে। তবে বাজারে এসব পেঁয়াজের চাহিদা কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
ঠাকুরগাঁওয়ে দুর্নীতি অনিয়ম সহ বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন অন্তত 10টি স্কুলের প্রধান শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে প্রশাসনিক নানা জটিলতাও। এছাড়া প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে স্কুলে অনিয়মিত হয়ে পড়েছেন অন্যান্য শিক্ষক কর্মচারীরাও। পাঠদান স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। গত বছর 5 আগস্টের পর থেকে পলাতক বালিয়াডাঙ্গি উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন। কিন্তু হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলে নিয়মিত আসছেন না অন্য শিক্ষক কর্মচারীরাও। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অন্তত 10 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন মামলা হয়েছে। কেউ কেউ জামিন পেলেও বেশিরভাগই পলাতক। এই অবস্থায় স্কুলে সন্তানদের পাঠদান নিয়ে উদ্বেগে অভিভাবকরা। শিক্ষকরা যেন রাজনীতি মুক্ত থাকে, যে যার মতো করে একটা সমর্থন থাকতে পারে, মনোসমর্থন, কিন্তু সেটা প্রকাশ্যে যেন না হয়। যেভাবে এলোমেলো করে বিদ্যালয় চলছে, এর জন্য ছাত্রছাত্রীরাও আসে না। আস্তে আস্তে এইভাবে ছাত্রছাত্রী কমে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপূরণীয় ক্ষতি হচ্ছে। এইসব শিক্ষকদের সরকার দ্রুত একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্কুলে আসার ব্যবস্থা করতে পারলে শিক্ষার মান উন্নয়ন ঘটবে। এসব স্কুলে দিন দিন কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। এদিকে পাঠদান স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। তারা তাদের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আইনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে জামিনে মুক্ত হয়ে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে আলোকিত করবে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ চান অভিভাবকরা। সেই সাথে ভবিষ্যৎ সংকট এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 জন নির্বাচন কমিশনারের পদত্যাগে সাকসু নির্বাচন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। এই ঘটনায় তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে নির্বাচন কমিশন বলছে 4 সদস্যের পদত্যাগে কোনো প্রভাব পড়বে না। পূর্ণাঙ্গ কমিটি নিয়েই ভোটের আয়োজন করতে চায় কমিশন। গত 27 অক্টোবর সাকসু নির্বাচন পরিচালনার জন্য 13 সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রশাসন। তবে 2 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখে কমিশন থেকে পদত্যাগ করেন 4 সদস্য। তফসিল ঘোষণার আগেই 4 সদস্য পদত্যাগ করায় হতাশ শিক্ষার্থীরা। এতে কমিশনের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট হওয়ার শঙ্কায় মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি নভেম্বরের মধ্যে সাকসু নির্বাচনের দাবিও জানানো হয়। তাদের মধ্যে অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে দারুণভাবে ওনারা নির্বাচন কন্ডাক্ট করবেন। এর মধ্যে আবার তারা 2 দিন যেতে না যেতেই তারা যে পদত্যাগ করলেন, এটা শিক্ষার্থীদেরকে দারুণভাবে হতাশ করেছে। আর শিক্ষার্থীরা তাদের উপরে যে আস্থা রেখেছিলেন, এই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় আমরা আসলে রুটম্যাপ নিয়ে এখনও প্রশাসনকে ওই রকমভাবে প্রেশারাইজ করতেছি না বা আমরা এই ব্যাপারে কথা বলতেছি না। তার মানে এই নয় যে আমরা কিন্তু সাকসু নির্বাচন চাচ্ছি না, এরকম না। আমরা অবশ্যই সাকসু নির্বাচনের পক্ষে এবং সেটা যেন একটা যৌক্তিক সময় এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়। 4 সদস্যের পদত্যাগ নির্বাচনে কোনো বাধা হবে না বলছেন নির্বাচন কমিশন। যখন তফসিল ঘোষণা হবে বা আরও যখন ক্রিটিক্যাল কিছু সিদ্ধান্ত নিতে হবে, তখন আমরা চাই যে আমাদের যেন নির্বাচনের যে কমিশনটা গঠিত হয়েছে সেটা যেন পূর্ণাঙ্গ থাকে। সো এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, কারণ এটা পুরোটাই প্রশাসনের এখতিয়ার। সবশেষ সাকসুর নির্বাচন হয়েছিল 1999 সালে। 2 দশক পর নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিত্ব ফেরার আশা করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের চলমান সব সংকট নাটকের অংশ। মানুষ ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। সব সংস্কারে বিএনপি রাজি উল্লেখ করে তিনি বলেন, যা রাজি হবে না তা সংসদে গিয়ে পাশ হবে। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখলেন তুই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করব, তাই না? শীতের আগমনী বার্তা প্রকৃতিতে। পাহাড়েও লেগেছে ঋতু বদলের ছোঁয়া। খাগড়াছড়িতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা।
আর তাদের স্বাগত জানাতে প্রকৃতির সাথে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। নভেম্বর থেকে 3 মাস পর্যটন মৌসুমে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় সতর্ক ট্যুরিস্ট পুলিশও। পাহাড়চূড়ায় মেঘের সৌন্দর্য, ঝিরি, ঝর্ণা আর সবুজ মায়াবী পাহাড়। পার্বত্য জেলা খাগড়াছড়ি মানেই চোখ জুড়ানো প্রকৃতি। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ দর্শনীয় স্থানগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সারা বছরই। তবে হালকা শীতের আমেজে নভেম্বর থেকেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। সবুজ স্নিগ্ধ পাহাড়ের হাতছানিতে বিভিন্ন জেলা থেকে পরিবার, স্বজন কিংবা বন্ধুদের নিয়ে বেড়াতে আসছেন অনেকে। সাজেক আছে, আলুটিলা তো অনেক সুন্দর, প্রায় সময় আসা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পর্যটন জায়গাগুলোতে দেখি যে খুব নোংরা আবর্জনা থাকে, তবে এখানে দেখলাম যে ম্যানেজমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। প্রকৃতির পাশাপাশি নানা আয়োজনে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। দর্শনার্থীদের সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের আশা ব্যবসায়ীদের। হেমন্তের সকাল বিকালে মোটামুটি টুরিস্ট সমাগম দেখা যাচ্ছে। সামনে যেহেতু আর সিজন আছে 3 মাস, 3 মাসের অনেক টুরিস্ট এখানে সমাগম হবে বলে আশা করি আমরা। ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। পর্যটকরা ঘুরতে আসলে আমরা তাৎক্ষণিক সবসময় নিরাপত্তা দিচ্ছি। কোনো পর্যটক কোথায় সমস্যা হলে আমাদের 999 ফোন দেয়, ওখান থেকে আমরা কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নভেম্বর থেকে জানুয়ারি 3 মাসে পাহাড়ি পর্যটনের মূল মৌসুম। এ সময় খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক বেড়াতে আসবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।